শুরু করছি বাংলা বলছে। প্রত্যাশা মতোই এসআইআর নিয়ে একদম শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই সরগরম সংসদ, যেখানে শীতকালীন অধিবেশনে এই এসআইআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীরা। বিরোধীদের একাংশের দাবি যে যদি আলোচনা না হয় তাহলে সংসদ চলতেই দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য যে নাটক করার অন্য অনেক জায়গা রয়েছে, সংসদ ড্রামা করার জায়গা নয়। আর এই বক্তব্যে ঘৃতাহুতি পড়েছে বিরোধীদের ক্ষোভে। আর এরই মধ্যে আমরা দেখলাম যে আজকে সারা দিন ধরে নজর ছিল সিইও দফতরে। সিইও দফতরে সেখানে দফায় দফায় ডেলিগেশন, দফায় দফায় তার সামনে বিক্ষোভ। একদিকে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন, অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল, তারা একদম মুখোমুখি। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। অধীর রঞ্জন চৌধুরী থেকে শ্রমিক লাহিড়ী, তারাও আজকে সিইও দফতরে যান। সব মিলিয়ে এসআইআরের সময়সীমা কিছুটা বাড়ানো হলো, কিন্তু এসআইআর বিতর্কের অবসান হচ্ছে না, বরং প্রত্যেক দিনই তাতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। এ নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, বিজেপির তরফ থেকে শতরূপা, সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি, কংগ্রেসের তরফ থেকে অশোক ভট্টাচার্য, তৃণমূলের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি। তবে আলোচনায় আসার আগে একটু দেখাবো যে প্রধানমন্ত্রীর এই ড্রামা মন্তব্য, অর্থাৎ সংসদ ড্রামা করার জায়গা নয়, এই মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় দেখুন। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদের হাওয়া গরম করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর ইস্যুতে কদিন ধরেই সংসদে আলোচনার দাবি তুলেছিল বিরোধীরা। এদিন অধিবেশন শুরুর আগে নিজের বক্তব্যে সেই কটাক্ষই ঝরে পড়ে মোদীর গলায়। তার মতে, বিরোধীরা যা করছে সেটা নাটক ছাড়া কিছু নয়। স্লোগান না দিয়ে তারা সঠিক নীতি নিয়ে এগিয়ে চলুক। না জানলে শিখে নিক, কিন্তু কাজ না করে নাটক করলে মানুষের প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই পাবে না। पराजय ने उनको परेशान करके रखा है, लेकिन मेरा सभी दलों से आग्रह है कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। अब उन्होंने एक बार चिंतन करना चाहिए कि पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही इन पद्धतियों को, तो अब थोड़ा बदलें, अपनी रणनीति बदलें। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। প্রধানমন্ত্রী যখন বিরোধীদের হতাশা কাটিয়ে জনস্বার্থে কাজ করার ডাক দিয়েছেন, তখন মহেশতলায় সেবাশ্রয় শিবিরের উদ্বোধন করে পাল্টা তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, এসআইআর এর জন্য মানুষের মৃত্যু হচ্ছে, আর তা নিয়ে প্রশ্ন করলেই কি তাকে নাটক বলে দেখে দেওয়া হবে? अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहा है ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? पहलगाम पे अगर चर्चा चाह रहा है, ये ड्रामा है? दिल्ली ब्लास्ट पे अगर कोई चर्चा चाह रहा है, ये ड्रामा है? बंगाल के जितने भी फंड्स आप रोक के रखे हो, मनरेगा से लेके जल जीवन मिशन, आवास, रास्ता, 2 लाख करोड़ का ड्यू है गवर्नमेंट का। 2 लाख करोड़, 1,94,000 करोड़। ये फिगर नोट कर लीजिए। ये ड्रामा है? ये हक का पैसा है? किसी का मामा का पैसा है क्या? तो लोग डिस्कशन नहीं मांगेंगे तो कौन मांगेगा? প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করতে ছাড়েনি কংগ্রেসও। তাদের অভিযোগ, মোদীর সবচেয়ে বড় ড্রামাবাজ। টুইট করে মল্লিকার্জুন খার্গে লেখেন, আসল জিনিস থেকে নজর ঘোরাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা হিপোক্রিসি ছাড়া কিছু নয়। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সংসদে তো আলোচনার দাবি উঠবে, এটা নাটক কেন হবে? What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to? Today I've asked for 0 hour on it. Why are we not allowed to discuss these things? এসআইআর আর কেন্দ্রের ড্রামাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও। তবে বিরোধিতার সুর এক হলেও এদিন ইন্ডি জোটের বৈঠক ফের এড়িয়ে গেছে তৃণমূল। সংসদে শাসকের বিরুদ্ধে কিভাবে লড়াই হবে তা নিয়ে বৈঠক ডেকেছিল কংগ্রেস, কিন্তু তাতে যোগ দেওয়ার কথা থাকলেও গরহাজির ছিলেন ডেরেক। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনের শুরুতেই শাসক বিরোধী মতান্তরে উষ্ণতা ছড়ালো দিল্লিতে। কলকাতা টিভি। শতরূপার কাছে শুরুতেই আসি যে শতরূপা,
সংসদ বা বিধানসভা, যেটা গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয়, যেখানে আমাদের পলিসি মেকাররা তারা দেশের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। এবং যেটা আইডিয়ালি ধরে নেওয়া হয়, একাধিক উদ্ধৃতি রয়েছে, আমি কোট করতে পারি, যেখানে বলা হয় যে আসলে পার্লামেন্ট হচ্ছে বিরোধীদের জন্যই উৎসর্গীকৃত। সেখানে ড্রামা বলতে প্রধানমন্ত্রী কি বোঝাতে চাইলেন? এসআইআর নিয়ে আলোচনা, এসআইআর নিয়ে যে কোনো বক্তব্য থাকতে পারে শাসক পক্ষের, কিন্তু এসআইআর নিয়ে বিরোধীরা আলোচনা করতে চাইলে সেটা ড্রামা। আমি এখানে একটা অন্য জিনিস দেখছি। আমি যদি একটু ফিরে যাই 2024-এর জুনে, যখন 240-এ গিয়ে বিজেপি থামলো, তারপর হঠাৎ এনডিএ সরকার হয়ে গিয়েছিল তো মোদী সরকার থেকে, এবং তারপরের এই 1 বছর 5 মাস আর এখনকার যে পরিস্থিতি, পুরনো ঔদ্ধত্য কি ফিরে আসছে? দেখো, তোমাদের মনে হতেই পারে, আমি তো সেটা ইনফ্লুয়েন্স করতে পারবো না, কিন্তু আমি পরিষ্কার বলছি যে আজকে ইন্ট্রোডাক্টরি যেটা প্রধানমন্ত্রী দেন জয়েন্ট সেশনে, উনি ইন্ট্রোডাক্টরি ভাষণ দিচ্ছিলেন। এটা কি প্রধানমন্ত্রী সুলভ বক্তব্য যে ড্রামা করার জায়গা অনেক আছে পার্লামেন্ট, কি না বিরোধীরা আলোচনা চেয়েছেন? ড্রামা করার জায়গা বাইরে অনেক আছে, এটা কি প্রধানমন্ত্রী সুলভ? তুমি একটু ট্র্যাক রেকর্ডটা দেখো, যেখানে রাহুল গান্ধী যথেষ্টবার বিভিন্ন রকম নাটক করেছেন, ছুটে এসে প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে তুলে আনা, মানে উঠে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, না উঠে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কিছু বলেন, হ্যাঁ তিনি জড়িয়ে ধরেছিলেন ভুলে গেছেন, হ্যাঁ মানে ওঠো 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 করে একবার ওঠো ওঠো করেন, তুমি একবার রেকর্ডিংটা দেখো। আমি 100 বার দেখেছি। নিশ্চয়ই তোমারও যেরকম মেমোরি ঠিক আছে মৌপিয়া, আমারও তো মেমোরি ঠিক আছে, আমি তো এখনো অবধি অ্যামনেজিয়ায় ভুগছি না। আমি যেটা মনে রাখছি সেটাই আমি বলবো, তুমি তোমার মতন অফকোর্স তুমি বলবে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে এই যদি বিতর্ক হয় তাহলে আরেকবার একটু রেকর্ডিংটা ছাড়াও। আরেকটু আমি বলি, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে ডেফিনেটলি আলোচনা হবে, এবং আলোচনা প্রত্যেকটা আমরা ধৈর্য ধরে শোনা হয়, আমাদের প্রতিটা মন্ত্রী শোনেন, এবং কোয়েশ্চেন আনসার আওয়ারে প্রত্যেকটাতে ডিটেল উত্তর দেওয়া হয়। তারপরেও যদি বিভিন্ন ইস্যু নিয়ে বিহারে এসআইআর এর গণ্ডগোল এবং ইভিএম চলছে না, যেটা থেকে যারা হেরে যায় তারা সবসময় আগে ইভিএমকে দোষ দেয়, যার জন্য প্রধানমন্ত্রী তুমি যেটা কথা বলছিলে 24-এর যখন রেজাল্ট সো কল্ড খারাপ হয়েছে, তখন প্রথম প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন যে ইভিএম জিন্দা হয় আমার গিয়া হয়। তো সেই ধরনের হয়তো প্রধানমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রীর যে ভাষণটা দিয়েছে তার বিশ্লেষণ করার ঔদ্ধত্য আমার নেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে পার্লামেন্ট যেহেতু লাইভ টেলিকাস্ট হয়, সারা দেশের লোক দেখেছে নাটক অ্যাকচুয়ালি কারা করে। সেইটাই প্রধানমন্ত্রী বলেছে যে নাটকটা বন্ধ করো, ড্রামা বন্ধ করো, আলোচনা করো। অফকোর্স আমরা রেডি আছি। হাউস বিলংস টু অপোজিশন, যে কথাটা আপনি বললেন, তো এইটা তো তারা মানবে যারা সংসদীয় রাজনীতি, সংসদীয় রীতিনীতিকে সম্মান দেয়। যারা সংসদীয় রাজনীতি, এদেশের সংবিধানটাকেই সম্মান দেয় না, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের সংসদে কি আলোচনা হবে, আলোচনার গতি প্রকৃতি কী হবে, কার কোনটা বলা উচিত, তা ঠিক করে দেবেন ভারতবর্ষের সংসদের মাননীয় স্পিকার। উনি বিশ্বগুরু হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বিজেপির কাছে ভগবান হতে পারেন, সংসদের চোখে কিন্তু শেষ কথা বলবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, তা সংসদের মাননীয় স্পিকার নরেন্দ্র মোদী নন। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এই কথাটা বলে কার কোনটা বলা উচিত কার কোনটা বলা উচিত নয় সংসদে। 2 নম্বর 3 নম্বর কথাটা হচ্ছে, উনি স্লোগান নিয়ে এত আপত্তি। আমার যদি স্মৃতিশক্তি এতটা বিশ্বাসঘাতকতা না করে, গত অনাস্থা প্রস্তাবের মানে শেষের দিন স্বয়ং প্রধানমন্ত্রী যখন ভাষণ দিতে উঠেছেন, তিনি নিজের ভাষণের মাঝখানে স্লোগান তুলছেন আপ কি বার, ওনার চেহারা যেমন নারা বলছেন 400 পার। আমি জীবনে কোনোদিন দেখিনি কোনো অনাস্থা প্রস্তাবের বিতর্কে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন এবং সেখানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে। সুতরাং স্লোগানটা ঠিক না ভুল সেটা প্রধানমন্ত্রী বা তার দলের লোকরা উত্তরটা দেবে। 4 নম্বর কথাটা হচ্ছে, তড়িঘড়ি করে যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর। কোন কারণে? আমরা বারবার বলেছি সময় নিয়ে করুন। 40 জনের মতো মানুষ মারা গেলেন, তার মধ্যে 28 জন বিএলও বিভিন্নভাবে আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন করা যাবে না? পেহেলগাঁও অ্যাটাক নিয়ে প্রশ্ন করা যাবে না? তাহলে কি নিয়ে প্রশ্ন করতে হবে, কি নিয়ে আলোচনা করব, সেটাও তাহলে ঠিক করে দেবে আরএসএস বিজেপি সংঘ পরিবার। আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, দেখো আমরা দেখলাম যে আজকে সেবাশ্রয় 2.0 তার উদ্বোধনী থেকে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তার এই ড্রামা মন্তব্য। এবং আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য সমৃদ্ধ তার বক্তব্য রেখেছেন, সেখানে আরও 2টো জিনিস এই মুহূর্তে অ্যাডিশন করা খুব জরুরি। এটা আমার কথা নয়,
এটা মাননীয় অরুণ জেটলির কথা বলছি। মাননীয় অরুণ জেটলি কে ছিলেন পশ্চিমবঙ্গবাসী কেন পুরো ভারতবাসী জানেন। তার 2011 এবং 12 সালের দুটো কমেন্ট, পার্লামেন্টারি অবস্ট্রাকশন ইজ নট আনডেমোক্রেটিক, পার্লামেন্টারি অবস্ট্রাকশন ইজ নট আনডেমোক্রেটিক, এটা মাননীয় অরুণ জেটলি বারংবার বলেছেন। এবং সেই 2009 সাল থেকে 12 সাল 13 সাল অবধি যদি দেখে পার্লামেন্টারি প্রসিডিংসে কতবার ওয়েলে নেমে মাননীয় অরুণ জেটলি এবং তার যারা অন্যান্য এমপি ছিলেন এই ধরনের কথা বলেছেন এবং সেটা মিডিয়ায় এখনও প্রকাশিত আছে, সেটা জানেন। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণনের একটা বক্তব্য দেখুন, যেটা 7ই অক্টোবর উনি ওনার ফেসবুকেও দিয়েছেন, এখনও সেটা আছে। সিপি রাধাকৃষ্ণন কি বলছেন, যে ডায়ালগ, ডেলিবারেশন, ডিবেট অ্যান্ড ডিসকাশন আর দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবার এইখানে উনি D4 টেনেটসের যে কথা বলছেন সেইটাকে তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি পুরো খণ্ডন করে দিলেন। তার মানে উনি আমাদের সিপি রাধাকৃষ্ণন, যিনি রাজ্যসভার চেয়ারম্যানও বটে, তিনি যখন একজন চেয়ারম্যান হিসেবে তার এই বক্তব্য রাখছেন 4D মডেলটা বা D4 মডেলটা, সেই মডেলটাকে এর আগের চেয়ারম্যানরাও একই কথা বলে গেছেন, ডিবেট, ডেলিবারেশন, ডিসকাশন, এরকম অনেক কথা বারংবার 3D নিয়ে বলা হয়েছে, নিয়ে আবার একটু এগিয়ে 4D বলেছেন। এখন জানি না এই 4Dটা ড্রামাবাজি কিনা। আমি জানি না যে ইভিএম নিয়ে যখন আজকে কথা হচ্ছে তখন হরিয়ানার যে ইভিএম দুটো কেস নিয়ে এরা পাল্টে গেল রেজাল্টটা, এবং সুপ্রিম কোর্ট যে রেজাল্টটা অতি সম্প্রতি দিল আজকালের মধ্যে, সেটা নিয়ে কি বলা হবে আমি জানি না। যে আন্দোলনজীবী যাদের বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী তার সভায় বারংবার আন্দোলনজীবীদের কথা বলেছিলেন, অর্থাৎ আন্দোলন করার অধিকার নেই, বন্দে মাতরম বলার অধিকার নেই, জয় হিন্দ বলার অধিকার নেই। যে বন্দে মাতরম, যে জয় হিন্দ আমাদের পার্লামেন্ট দাঁড় করালো, যার ভিত্তিতে আজকে পার্লামেন্ট দাঁড়িয়েছে, যাদের ভিত্তিতে, তাদের কথা আমরা বলতে পারছি না। পার্লামেন্ট প্রসিডিংসে দিনের পর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে পার্লামেন্টের সুরক্ষা নিয়ে আবার কথা বলা যাবে না। দুজন হট করে এসে কি সব গ্যাস ফ্যাস ছুড়ে দিয়ে বেরিয়ে চলে গেল, সেই সুরক্ষা নিয়ে বলা যাবে না। এদিকে বলা যাবে না পাহেলগাঁয়ে কেন আমাদের এতগুলো লোক মারা গেলেন, এদিকে বলা গেল না কিভাবে 300 কেজি RDX ঢুকে গেল। সৈকত, প্রথমত প্রধানমন্ত্রী চেয়ারে থেকে লোকসভার কোনো একটা অধিবেশনের আগে এমন বক্তব্য নিশ্চিতভাবে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতিতে হাউস চলে তার বিরুদ্ধে, তার পরিপন্থী। দিল্লি প্রবলভাবে দূষণের কবলে রয়েছে। আজকে যে মেজাজে শীতকালীন অধিবেশন শুরু করবার প্রারম্ভে প্রধানমন্ত্রী যেভাবে জনগণের মূল ইস্যুগুলোকে আলোচনার টেবিলে তুলে আনতে আটকানোর চেষ্টা করলেন বা ডাইভার্ট করবার চেষ্টা করলেন, তাতে প্রমাণিত যে যখনই শাসক, সে যে সরকারি ক্ষমতায় থাকুক না, তারা যখন বিপদে পড়ে তখন তারা ইস্যুটাকে ডাইভার্ট করবার জন্য এমন কিছু ইস্যুকে সামনে নিয়ে চলে আসে যাতে আমাদের সকলের নজর ঘুরে যায়। এটা বারে বারে হয়েছে। আপনি যদি দেখেন ডিমনিটাইজেশন থেকে শুরু করে, কালো টাকা উদ্ধার থেকে শুরু করে, নোটবন্দি থেকে শুরু করে, কিংবা NRC, CA এইসব বিল পাস করানোর ক্ষেত্রে, এবং রিসেন্টলি পাহেলগাঁও থেকে শুরু করে এই আপনাদের SIR এর ওপর আলোচনাকে আড়াল করবার জন্য এরকম একটা ডিবেট তৈরি করে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, স্বৈরতন্ত্রের এটাই চেহারা। সরকারে যখন স্বৈরতান্ত্রিক একটা ফ্যাসিস্ট সরকার বসে, তারা বিরোধীদের কণ্ঠস্বরকে কণ্ঠরুদ্ধ করতে চায়। স্বাভাবিকভাবে গোটা দেশে বিজেপি বা মোদির সরকারের কাছ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আলোচনা আমরা প্রত্যাশা করি, এটা সাধারণ মানুষও বিশ্বাস করে না। এই সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রায় 1/3 এমপিকে বের করে দেওয়া হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। এই সেই পার্লামেন্ট যার ভেতরে দাঁড়িয়ে কাস্ট তুলে, জাত তুলে, ধর্ম তুলে গালিগালাজ করা হয়েছিল। এই সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে আদানি কিংবা আম্বানির বিরুদ্ধে প্রশ্ন করবার অপরাধে বিরোধীদের দিকে সরাসরি পলিটিক্যাল এজেন্ডা বানানো হয়েছিল কর্পোরেট হাউসের সুবিধা নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে, এই বিজেপিকে আটকানো হবে কি করে? আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এত বড় বড় কথা বলছে, কেন ইন্ডিয়া জোটের বৈঠকে গেল না? নাকি সেই একই ফর্মুলা, যখনই বিজেপি বিপদে পড়িবে তখনই তৃণমূল রক্ষাকর্তা হিসেবে উদ্ধার হইবে? লোকসভায় মোদি যে স্টাইলে কথা বলছেন, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর ভাষণ একই স্টাইলের ভাষণ। আমি এক লাইন শেষ করি। বিধানসভার একই সঙ্গে তোমার বক্তব্যের রেস্টারিং আমি যাবো প্রদীপ্তর কাছে। যে কথাটা সৈকত বলছে, যে যখন তোমরা এতটা সুর চড়াচ্ছ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এবং সরকারকে নিশানা করে, সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের যে মিটিং, সেখানে তোমরা কেন থাকো না? তার মানে ভারতের মধ্যে তৃণমূল কংগ্রেস এত বড় একটা শক্তিশালী দল, সিপিআইএম এর থেকে, আমি না তার বলছি না, সিপিআইএম বা কংগ্রেসের থেকে, আমি ভারত নিয়ে বলছি, যাদের ভারতীয় বা সর্বভারতীয় দল নিয়ে এত কটূক্তি শুনতে হয়, মানে বিজেপিকে টিকিয়ে রাখতে পারে, এটা বলতে চাইছে সিপিআই। নাকি সিপিআই এটা বলতে চাইছে যে ইস্যু ঘুরিয়ে দিতে চাইছে? চিৎকার করো না, চিৎকার করো না। দিদি প্রথমেই বলে দিয়েছে চিৎকার না করতে। আজকে শোনো, ইস্যু অবশ্যই ঘুরছে দিদি,
দারুণ ভাবে বলছে, ইস্যু অসম্ভব ভালোভাবে ঘুরছে, শ্রম কোড এর মধ্যে ঢুকে গেল, জানো তো সিপিআই দারুণ ভাবে বিরোধিতা করছে, দুর্ধর্ষ ভাবে সিপিআই বিরোধিতা, তৃণমূলও করছে, কিন্তু দেখো গণশক্তির পেপারে শ্রম কোড নিয়ে অ্যাডভার্টাইজ আসছে নরেন্দ্র মোদীর ছবি সহ, এই তো দ্বিচারিতা। আর আমরা বারংবার বলেছি যে আমরা ইন্ডিয়া ব্লকে এটাই মোদি স্টাইল, মূল প্রশ্নের উত্তর ভুলিয়ে দেওয়ার জন্য এমন কিছু চটকদারি কথা নিয়ে চলে আসে। আমি বলছি ইস্যু থেকে আলোচনা হোক না, তোমার পার্লামেন্টের বিরুদ্ধে, পার্লামেন্টের মোদির বিরুদ্ধে বিরোধী একজোট হতে অসুবিধা জন্য গণশক্তি আজকে কত টাকা পেয়েছে, দাদা এটা কি সেই কারণে যে কারণে ওয়াকাফের বিরুদ্ধে কথা মেনে নিয়েছে, এটা কি সেই কারণে যে বঙ্গতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসআইআর এর কাজটা ভালোভাবে করুন, এটা কি সেই কারণে 3 দিনে 125 লক্ষ টাকা মেনটেন হয়ে গেল, এটা কি সেই কারণে যে কারণে বিজেপি নির্বাচন কমিশনকে হারাচ্ছে, এটা কি সেই কারণে যে অর্থমন্ত্রী বাইরে বেরিয়ে বলছে অর্পিতা আমার প্রেমিকা, এটা কি সেই কারণে জিয়ার লোকালির উপর থেকে 150 কোটি টাকা কেলেঙ্কারি তদন্ত ভালো করে গেল, এটা কি সেই কারণে যে কারণে তৃণমূল দলের ভেতরে থাকা বিজেপি বিরোধী আসিফাল লেখারা ইস্যু ঘুরিয়ে রাখতে চাইলো, ইস্যু ঘুরিয়ে ক্যামেরা নিজের দিকে রাখতে হবে, ইস্যু ঘুরিয়ে দেওয়া। সৈকত এক সেকেন্ড ইন্ডিয়া ব্লকের এই তর্কাতর্কি একটু তা থেকে বিরত থাকতে বলছি। আমি এখানে একটু অশোকদার কাছে আসি, তোমার কাছে যাবো শতরূপা, যে একই সঙ্গে তো আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি ইঙ্গিতটা কোন দিকে করলেন যে তার কাছে এসে কীভাবে ভোটে জিততে হয়, প্রয়োজনে সেই পরামর্শ সেই টিপস নেওয়া যেতে পারে। বোঝাই যাচ্ছে যে বিহারে পরাজয় সেটাকে কটাক্ষ করা হয়েছে, পরাজয়টা আন্ডারস্টেটমেন্ট, ভরাডুবি। দেখুন, বিহারের পরাজয় তা নিয়ে কংগ্রেস তার আত্মসমালোচনা করবে, আত্মসমীক্ষা করবে, এটা আলোচনার বিষয় না। এখানে বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী তিনি নিজেকে এই মুহূর্তে বিশ্বগুরু মনে করতেই পারেন, রাজনীতির চাণক্য মনে করতে পারেন। আমাদের কথাটা হচ্ছে তিনি কংগ্রেস নিয়ে এত মাথা না ঘামিয়ে উনি দেশের মানুষকে নিয়ে মাথা ঘামান, দেশের সমস্যাগুলোকে নিয়ে মাথা ঘামান। কংগ্রেসের বিষয়ে ওনাকে তো সাজেশন দিতে কেউ বলেনি। আর রণকৌশল মৌপিয়া আমরা দেখেছি, একটা সময় মানুষ বলতো আরশোলা একটা পাখি আর বিজেপি একটা পার্টি, একটা সময় তো এটাও বলতো মানুষ। তো তখন কেন বিজেপির লোকরা বিজেপি করতেন? আমি জানি না শতরূপা এখানে বসে আছেন, উনি কোন দলে পড়েন, আমি বলতে চাইছি অন্য কথা। আমি বলতে চাইছি যে কংগ্রেসের কি রণকৌশল হবে, বিরোধীদের কি রণকৌশল হবে, সেটা বিরোধীরা ঠিক করবেন। উনি আপাতত নিজের যে কাজটা সে কাজটা ভালোভাবে করবেন। না, আমি কোন দলে পড়ি সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ আমি 86 সাল থেকে বিজেপিতেই আছি। এটা আমার মনে হয় এতদিনে লোকে জেনে গেছে। একদম বলতো, এবং আমি বুঝতে পারছি তোমাদের ব্যথাটা। তোমাদের অ্যাকচুয়ালি প্রথমেই আগে থ্যাংক ইউ বলা উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীকে। অন্তত উনি মেনশন তো করলেন, উনি তো এতটাই দূরদর্শী, উনি মেনশন করলেন যে পার্টির প্রায় অস্তিত্ব চলেই যাচ্ছে। উনি যেখানে তোমাদের বোধহয় 6টা সিটও পাওনি রিসেন্টলি, তো আমি সেটা নিয়ে আমি আর বলছিও না, অন্তত প্রধানমন্ত্রী তোমাদের মেনশন করেছে। আমি এবার একটু কয়েকটা কথা বলি। বারবার অশোকদা বলেছে যে কি স্পিকার ঠিক করে, অফকোর্স স্পিকার ঠিক করে, সেইটাই প্রধানমন্ত্রী বলেছে যে স্পিকারকে জানাতে হয় যে আমি এই ইস্যু নিয়ে বলতে চাই এবং একটা বোধহয় খসড়া দিতে হয়। এটা আমার আর পার্লামেন্টারি নিয়ে বলার কথা না, কিন্তু সেইটা কিন্তু স্পিকারই ডিসাইড করবে। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমি স্পিকারও হব, প্রেসিডেন্টও হবো, সব কিছু হবো, যেটা প্রায় তোমাদের লোকজন বলেই মানে করেই ফেলেছিল, প্রায় মনে করেছিল। তাই কনস্টিটিউশনই এত বড় বড় কথা হচ্ছে, কনস্টিটিউশন সারাক্ষণ হাতে করে না নেড়ে, এবং অশোকদা তোমাদের মানে ছোট দল, মানে ছোট বোনের যে দলটা, তাদের নেতৃত্ব কনস্টিটিউশন ছিঁড়ে কুটি করে ফেলেছিল। এই জন্য কনস্টিটিউশনে তোমরা যতটা কম কথা বলো তত ভালো। আমার মনে হয় এই যে তোমাদের এই মুহূর্তে যে এখন সঙ্গীন অবস্থা, কনস্টিটিউশনটা একটু ভালো করে পড়ো। কথায় কথায় বলা যে বিজেপি মানে না, বিজেপি কনস্টিটিউশন মানে না, আমার মনে হয় একটুখানি কনস্টিটিউশনটা কংগ্রেসেরও পড়া দরকার। আরেকটা জিনিস, অফকোর্স প্রদীপ তো অ্যাজ ইউজুয়াল প্রায় সবকটা ঠিক কথা বললো। আমার এখানে একটা কথা, আমি একটু শেষ করিনি, তোমার সময় আমি কথা বলিনি, কি বললো, অবস্ট্রাকশন ইন পার্লামেন্ট ইজ অলসো কনস্টিটিউশন। অফকোর্স ইট ইজ কনস্টিটিউশন। সেই জন্য তোমার প্রায় তৃণমূলের দল মানে বেরিয়ে চলে যায় যখন কোনো সিরিয়াস ইস্যু থেকে বেরিয়ে যায়। আবার 4Dর কথা বললো, পয়েন্টটা অন্য। শতরূপা এক সেকেন্ড, এটা যদি বিজেপির অন্য যে কোনো সাংসদ, এক সেকেন্ড না, অভিষেক ব্যানার্জি তো সেবাশ্রয়ে
তো সেটাই তো আমার সেখান থেকে বক্তব্য। আপনি নিশানা পার্লামেন্ট করেছেন। নিয়ে বক্তব্য No, my রাখছে point is- কলকাতা থেকে, হি ইজ আ পার্লামেন্টেরিয়ান। যেভাবেই হোক এই ডায়মন্ড হারবারের লোকজন ভয় পেয়ে হোক, কাকুতি মিনতি করে হোক, যেভাবেই হোক পাঠিয়েছিল দিল্লিতে, তো পার্লামেন্ট সেশনে তো হি শুড বি ইন দিল্লি। আমার বাইরে পয়েন্ট থেকে হচ্ছে জ্ঞান দিচ্ছে। এটা এই যে ড্রামা করবেন না, এটা ভীষণ রকম ভাবে একটা রাজনৈতিক বক্তব্য, একটা কটাক্ষ, আনফরচুনেট হলেও খুবই কমন পলিটিক্যাল পরিসরে এক পক্ষ আর এক পক্ষকে বলেন। কিন্তু প্রশ্ন একটাই যে পার্লামেন্টে যেদিন সেশন শুরু হচ্ছে সেদিন এটা প্রধানমন্ত্রী সুলভ মন্তব্য হতে পারে না। প্রধানমন্ত্রী যেটা বলেছেন উনি ভাবনা চিন্তা করেই বলেছেন। আমি খালি আরেকটা জিনিস বলতে চাই, আজকে শ্রমিকদের একটা কথা আমার খুব ভালো লেগেছে। এই যে এতক্ষণ ধরে এতটা এয়ার টাইম খরচা করে, তুমিও দেখছিলে এদিক ওদিকে শাটল ককের মতন তৃণমূল আর কংগ্রেস এরকম একটা লেভেলে ঝগড়া করছে, খুব সুন্দর বলেছিলেন আজকে শ্রমিকদের যে প্রেম বিরহের সম্পর্ক। তো এদের অ্যাকচুয়ালি কে যে কার সঙ্গে ঝগড়া করছে এবং কে যে কার সঙ্গে আমি জানি না না বলেছে প্রেম বিরহ বিরতির পর ফিরছি, বলছে ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা সারা দিন ধরে দেখলাম যে সিইও দফতর দফায় দফায় সরগরম। দেখুন, এখনো ঘোষণা হয়নি ভোটের দিন, কিন্তু তার আগেই যুদ্ধংদেহী মেজাজে সব রাজনৈতিক দল। এদিন নির্বাচন কমিশনকে ফের নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন তৃণমূলের প্রতিনিধি দল যে 5টি প্রশ্ন রেখেছিল তার একটি প্রশ্নেরও উত্তর মেলেনি। কমিশন যদি বলে তারা উত্তর দিয়েছে তাহলে কোর্টে নিয়ে যাব। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব আমরা। এসআইআর নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যের সিইও দপ্তরে। দফায় দফায় তৈরি হলো উত্তেজনার পরিস্থিতি। একদিকে হাজির বিজেপি সমর্থকরা, অন্যদিকে আন্দোলনরত বিএলওরা। শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগান উঠল গো ব্যাক, আবার পাল্টা স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতেই সিইও দপ্তরে ঢোকেন শুভেন্দু। সিইওর কাছে একগুচ্ছ দাবি পেশ করেন তারা। অভিযোগ তোলেন আইপ্যাকের বিরুদ্ধেও। স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। শুভেন্দুর দাবি 17,000-এরও বেশি বুথে বিএলওদের চাপ দিয়ে ওটিপি নিয়ে মৃত ও বাংলাদেশি ভোটারদের নাম রাখা হয়েছে। এর জন্য সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত, শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। এদিন মতুয়াদের নিয়ে সিইও দপ্তরে অভিযান করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তার দাবি এসআইআর এর জন্য সমস্যায় পড়ছেন মতুয়ারা, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক কমিশন। এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআইআরকে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। এদিন সিইও দপ্তরে গিয়ে বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে সিপিএম এর প্রতিনিধি দলও। তাদের প্রশ্ন, বিএলওরা যখন নির্বাচন কমিশনের সৈনিক, তখন তাদের মৃত্যুর দায় কে নেবে? এক মাসের মধ্যে কখনো সম্ভব 7,66,00,000 ভোটারের কাছে পৌঁছবে? এই মেকানিজম আছে নাকি? এই পরিমাণ সরকারি কর্মচারী আছে নাকি? একজন প্যারা টিচার আত্মহত্যা পর্যন্ত করেছেন। এই হত্যার দায়ভার কমিশনের, অথচ আমরা প্রথমেই। এদিকে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর এর কারণে ব্যাপক হারে ভোটারদের নাম বাদ পড়ার যে অভিযোগ উঠেছিল তা নিয়ে হলফনামা দেয় কমিশন। তারা জানায় ওই অভিযোগ অতিরঞ্জিত, নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থেই এ ধরনের অভিযোগ আনা হয়েছিল। কলকাতা টিভি। আমি আলোচনায় ফেরার আগে একবার সরাসরি চলে যাব সিইও দফতরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজকে সারা দিন ধরে আমরা দেখলাম যে একদম ঘটনাবহুল সিইও দফতর রীতিমতো ঘটনাবহুল ছিল এবং সেখানে কখনো সিইওর সঙ্গে যিনি পুলিশ আধিকারিক তার
উত্তপ্ত বাকবিতণ্ডার কথা উঠে এলো। কখন আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা যারা সেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন। দফায় দফায় শ্রমিক লাহিড়ী থেকে শুরু করে কংগ্রেসের প্রতিনিধি দল তারা সিইও দফতরে গেলেন। সব মিলিয়ে যে এতগুলো অভিযোগ এবং এত রকমের অভিযোগ এবং এত রকমের আবেদন সিইও দফতরের থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, দফায় দফায় আজকে সিইও দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা এসেছিলেন। একদিকে যেরকম প্রথমে একেবারে সকালে এক দফায় সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা বাধা দেয় সাংবাদিকদের ঢুকতে, এবং সেখানে পরে সিইওর মধ্যস্থতায় সাংবাদিকরা ভেতরে ঢুকতে পারেন, সেটা যেরকম একদিকে হয়েছে। তারপরে পরবর্তী সময় আমরা দেখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন, এবং সেই এখন কি কোনো স্লোগান চলছে? আমি যদি ভুল না করি, সত্য আমি একটা আওয়াজ পাচ্ছি, একটা আমি বুঝতে পারছি না, এখন কি ওখানে কোনো স্লোগান চলছে? দেখো, এই মুহূর্তে কোনো স্লোগান বা এই মুহূর্তে কোনো বিক্ষোভের পরিস্থিতি নেই। যেটা বিক্ষোভ চলছিল সকাল থেকে দফায় দফায় চলছিল, সেটা এখানে বিক্ষোভরত যে বিএলওরা ছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং তাদের দাবি ছিল, বিশেষ করে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা যখন এসেছিলেন তখন তাদের দাবি ছিল বা তাদের ক্ষোভের একটা জায়গা ছিল যে তাদের সহকর্মী ইতিমধ্যে রাজ্যের 4 জন বিএলও যারা মারা গিয়েছেন, সেই সময়ে তাদের ক্ষতিপূরণের বিষয়ে বা তাদের পরিবারের চাকরির বিষয়ে কিন্তু কখনো বিরোধী দলনেতাকে বলতে দেখা যায়নি, বা কখনো বিজেপি বিধায়করাও এ বিষয়ে সরব হননি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বারবারই নির্বাচন কমিশনের কাছে তারা দাবি জানাচ্ছিলেন যে সময়টা তাদের দেওয়া হয়েছে, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত, সেই সময়টা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট নয়। কেননা এই এনুমারেশন ফর্মের যে ডিজিটাইজেশন প্রক্রিয়া, সেটা করতে গিয়ে কিন্তু তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে সেই বিষয়টাই কিন্তু তাদের উপর মানসিক চাপ বাড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন, তখন তাকে গো ব্যাক স্লোগানও পর্যন্ত শুনতে হয়েছে, তাকে কালো পতাকা দেখিয়েছেন এই আন্দোলনরত বা বিক্ষোভরত যে সমস্ত বিএলওরা ছিলেন তারা। ফলে সকাল থেকে কার্যত যে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল সিইও দফতরের বাইরে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী এসেছিলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, তিনি মতুয়াদের সঙ্গে মিছিল করেছিলেন, এবং সেখানে এসে তিনি নির্দিষ্টভাবে দাবি জানিয়েছেন সিইওর কাছে যে এই যে মতুয়াদের বিষয় নিয়ে কেন দিল্লিতে সংসদে রাজ্যের সাংসদরা, সেটা তৃণমূল সাংসদ বা বিজেপির সাংসদে যারা রয়েছেন, তারা কেন এই বিষয়টা সমাধান করছেন না। এবং এটা কিন্তু একেবারে স্থানীয় স্তরে যারা জেলা শাসক রয়েছেন তারা কিন্তু এটা মেটাতে পারেন এই সমস্যা চাইলে। তার কারণ তাদের যে প্রয়োজনীয় নথি রয়েছে সেই নথি কিন্তু রাজ্য সরকারই সেখান থেকে ইস্যু করবে। ফলে এই দাবিও কিন্তু অধীর চৌধুরী করেছেন। অন্যদিকে সিপিএম এর তরফে আমরা দেখেছি শ্রমিক লাহিড়ী এসেছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনিও দাবি জানিয়েছেন যে প্রক্রিয়ায় এসআইআর হচ্ছে এটা একেবারেই অসাংবিধানিক প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচন কমিশনের এই ভুল সিদ্ধান্ত বা এসআইআর এর এই পদ্ধতিগত ত্রুটির কারণেই কিন্তু আজকে বিএলওদের মৃত্যু হচ্ছে। রাজ্যের এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 40 জন নাগরিক তাদের মৃত্যু হয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন সিইও দফতর থেকে। আমি একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী আজকে যে অভিযোগটা করেছেন সেটা তো সিরিয়াস। তিনি বলছেন যে 1,25,00,000, যতক্ষণ অবধি না অবজারভাররা এসেছেন ততক্ষণ, তার আগে পর্যন্ত যে ডিজিটাইজেশন হয়েছে সেখানে 1,25,00,000 নাম, যেখানে এইআরও তাদের চাপ দেওয়া হয়েছে। কারা চাপ দিয়েছে? যে আইপ্যাক চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের নাম ঢুকিয়েছেন। তার মানে যে বিজেপির বিএলএরা আছেন তারা চূড়ান্ত ব্যর্থ, তাই তো? আইপ্যাক এত শক্তিশালী, কিছুক্ষণ আগে যেমন তৃণমূলের কথা বলছিলাম, যে আমাদের ইলেকশন কমিশনের মেশিনারিকে পুরো ফেল করে দিতে পারে। মানে এত বড় পাওয়ারফুল, ভারতের সব থেকে শক্তিশালী নিরপেক্ষ একটা সংস্থা, যাকে 324 নম্বর ধারা অনুযায়ী 25 নম্বর ধারা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে এসআইআর হচ্ছে, যার মাধ্যমে 7,66,37,529 জনের মধ্যে 7,65,52,151 জনের নাম মানে ফর্ম পড়ে গেল, জমা পড়ে দেওয়া হয়ে গেল, এবং 7,29,185 জনের ডিজিটাইজেশন হয়ে গেল। আজকের ডেট ইলেকশন কমিশনের ডেটা 95.25% ডিজিটাই হয়ে গেল।
ডিজিটাইজড হয়ে গেল, তার মানে ইলেকশন কমিশনের এসব ডাটা ভুয়ো, ইলেকশন কমিশন চূড়ান্ত ব্যর্থ। শুভেন্দুদা তাই বলতে চাইছেন তো, যেটা কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে চূড়ান্তভাবে ইলেকশন কমিশন ব্যর্থ। তার মানে আমরাও তো সেটাই বলছিলাম যে ইলেকশন কমিশন কোথাও গিয়ে কেন্দ্রের হয়ে হয়তো পদলেহন করছে বা কিছু, আমরা চাপে রেখেছি, আমাদের ইন্ডিয়া ব্লক চাপে রেখেছে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো প্রসেসটা করে দাও দিদি। কতগুলো ফেজে পশ্চিমবঙ্গে ইলেকশন হয়েছিল, শুধু ডায়মন্ড হারবারেই কতগুলো ফেজ হয়েছিল, কত দিন ধরে হয়েছিল। তাহলে আজকে এই যে এত বড় প্রক্রিয়া, 7,66,37,529 জনের নাম এত কম সময়ের মধ্যে কেন? তো আমার এখানে প্রশ্ন শতরূপার কাছে, শতরূপা যে বক্তব্যটা প্রদীপ্ত রাখছে, যদি আইপ্যাক বা যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তি, যে কোনো দল যদি এটা করতে পারে, তাহলে তোমাদের বিএলএরা তারা কি করছিলেন? আমরা শুভেন্দু অধিকারীকে খুব বোস্ট করে বলতে দেখেছি যে তারা এই প্রথমবার বিরোধীরা এত বিএলএ দিতে পেরেছেন, এত বিএলএ 2 দিতে পেরেছেন, নাম্বার 1। নাম্বার 2, এই যে এক্সটেনশনটা হলো, তো বিরোধীদের তরফ থেকে যে বক্তব্য ছিল, যে অভিযোগ ছিল যে আসলে ভীষণ কম সময়ের মধ্যে কোনো প্রস্তুতি ছাড়া এটা সম্ভব নয়, এই এক্সটেনশন তো কোথাও দাঁড়িয়ে সেই অভিযোগটাকেই, সেই বক্তব্যটাকেই ভ্যালিডেট করছে। সত্যি তো ওই টাইমলাইনটা রাখা, ওই ডেডলাইনটা রাখা গেল না, সেটা এক্সটেন্ড করতে হলো। মোপিয়া, আগে প্রথমে তুমি যে প্রশ্নটা করলে সেটা বলি। বিএলএর এখানে ডিজিটাইজেশনের সময় কি কোনো রোল আছে? আমার তো মনে হয় না। বিএলও ফর্ম টর্ম কালেক্ট করে এবার সেটাকে ডিজিটাইজেশন করবে। ওদের বোধহয় প্রত্যেককে ওটিপি দেওয়া হয় এবং সেইটা ইআরও বোধহয় রেগুলেট করে। তো সেইখানেই আমরা বলার চেষ্টা করছি যে 2 দিন 48 আওয়ার্সের মধ্যে একটা র্যাপিড ডিজিটাইজেশন হয়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম কমপ্লেন পেয়েছি যে ইআরওকে দিয়ে চাপ দিয়ে, মানে যে ওটিপিটা ধরো আমার ফিল আপ করার কথা, সেটা তৃণমূলের লোকজন নিয়ে সেই ওটিপি দিয়ে ডিজিটাইজেশন করছে। দিস ইজ রং। এবং আমরা কিন্তু বলছি যে যে 12 জন অবজারভার এখানে ঘুরছে তারা যেন এটাকে অডিট করে। স্পেসিফিক্যালি আমরা 2 দিন দিয়ে দিয়েছি। আমরা আরও 4টে ডিমান্ড এখানে করেছি। সেটা হচ্ছে যে ইমিডিয়েট স্টেট ওয়াইড স্পেশাল ড্রাইভ টু ডিলিট ডেড ভোটার্স। আমি বিএল এর কাজ করেছি, আমি আমার সামনে দেখেছি যে যারা ডেড ভোটার তাদের বলছে, বিএলও বলছে যে এটা তাহলে দেবারই দরকার নেই। না, নিয়ম হচ্ছে তোমার ওর ওপরে ডেট লিখতে হবে এবং তার সঙ্গে ডেথ সার্টিফিকেট বাড়ির লোকেদের নিতে হবে। যদি বিএলএরা না থাকতো তাহলে এই জিনিসই হয়ে যেত। আমি আমার বুথের কথা বলতে পারি, অন্য বুথেরও এই সিস্টেমই হওয়া উচিত। থার্ড, আমরা বলেছি যে এই যে ইআরওদের যাদের হঠাৎ করে মানে র্যাপিডলি যাদের অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে তাদের সরাতে হবে বা তাদের নতুন নতুন ইয়ে করতে হবে। আর আরেকটা, রিভিউ অ্যান্ড রেকটিফাই দ্য পোস্টিং অফ সুপার টাইম স্কেল ডিএমস অ্যান্ড ডিইওস। এবার তোমার যে প্রশ্নটাতে যে টাইম এক্সটেন্ড করাটা, দেখো আমি কিন্তু বরাবর মেনটেন করে আসছি যে আমাদের গভর্নমেন্ট এট লার্জ প্রত্যেকটা ব্যাপারে আমরা রিসপন্ড করি। যে একটা সমস্যা যদি হয় সেটাতে আমরা চেষ্টা করি রিসপন্ড করতে। তো এখানে ফর্ম কালেকশন বা ফর্ম ডিস্ট্রিবিউশনে কোনো অসুবিধে হয়নি। ডিজিটাইজেশনে অসংখ্য কমপ্লেন এসছে যে অ্যাপ কাজ করছে না বা তাদের অ্যাপটা সাপোর্ট করছে না, কারণ অনেক ডেটা ঢোকাতে হচ্ছে, ডেফিনেটলি। তো সেটা চেষ্টা করা হয়েছিল। তারপরে যেদিন 4 দিন বাকি আছে তখন আরো 7 দিন এক্সটেন্ড করা হয়েছে। এখানে তৃণমূল নাচছে বটে যে সবেতেই তারা নৈতিক জয় দেখতে পায়, যে নাচুক, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু এই জিনিসগুলোকে ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে। মাননীয় রাজ্য সভাপতি গত 3 দিন ধরে বলছে যে একেবারে সিইও নিজে আসা উচিত, জ্ঞানেশ কুমার নিজে আসা উচিত এবং দেখা উচিত কিভাবে ঘটনাগুলো ঘটছে এই মাটিতে। একজন অবজারভার পাঠিয়ে শ্রমিক ভট্টাচার্যের নিশানায় জ্ঞানেশ কুমার, নাম্বার 1। নাম্বার 2, এই যে টাইমের এক্সটেনশনের কথাটা, এটা আমরা শুভঙ্কর সরকারকেও এটা উত্থাপন করতে দেখেছি এবং উত্থাপন করে এটা নির্বাচন কমিশনের নজরে আনতে দেখেছি, কিন্তু তারপর 7 দিন যে বাড়লো, যেটা আমরা জানি না সেটা এনাফ কি এনাফ নয়, কিন্তু এই বাড়াটার মধ্যে দিয়ে কোথাও এটা কি এস্টাবলিশড হলো না যে বিরোধীদের যে বক্তব্য, আপনাদের যে বক্তব্য, সেটা বৈধ? একেবারেই মৌপিয়া, একদম সর্বপ্রথম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে এনুমারেশনের টাইম বাড়ানোর দাবি জানিয়েছিল, তারপর অন্য রাজনৈতিক দলরাও জানিয়েছিল। আমরা এখনো বলছি 7 দিন যে সময়সীমা বৃদ্ধি, এটা যথেষ্ট নয়, ন্যূনতম 30 দিন বাড়ানো উচিত। যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর করা, মানে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এটা একটা
চক্রান্ত চলছে বিজেপির। 2 নম্বর কথা, এখন বলে মানে আবার উঠ পাহাড়কে নিচে, সত্যি সত্যি ডিজিটালি যদি ওটিপি গিয়ে এরভাবে ডিলিট হয়ে যায়, তাহলে একই কথা তো রাহুল গান্ধী বলেছেন, রাতের অন্ধকারে কিভাবে ডিজিটালি ভোট চুরি হয়েছে, এটাও তো ভোট চুরি। যে অভিযোগ আজকে বলছেন বিজেপি, সেটাও তো ভোট চুরি। অতএব ভোট চুরি এভাবে হয়েছে বা হয়েছে, এটা বিজেপিও স্বীকার করলো, ধন্যবাদ। 3 নম্বর কথা, শুভেন্দু অধিকারী বিজেপি যেটা অভিযোগ করছে যে একেবারেই তো বিজেপি তো বলছে আইপ্যাক করে দিচ্ছে। আরে আইপ্যাক করুক, সিপ্যাক করুক, ডিপ্যাক করুক, আমরা বলেছি রাতের অন্ধকারে হচ্ছে, একই তো ব্যাপার। দুটো তফাৎ আছে, বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, বলে দিচ্ছি। এখানে ম্যানুয়ালি এটা হচ্ছে, অর্থাৎ ওটিপিটা, যে ওটিপিটা সেটা আইপ্যাক নিচ্ছে, যারা ডিজিটাইজেশনের দায়িত্বে যে অফিসাররা রয়েছে। আসল কথাটাই তো আসছি আমি, আসল কথাটাতেই আসছি ওইখানে। আরে আমি বুঝেছি, আমি বাংলা বুঝি। ওখানে করছে সিপ্যাক, এখানে আইপ্যাক ওটিপি কেড়ে নিচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে ধর্মটা কাকে। জ্ঞানেশ কুমার বলে একটা লোক, যাকে আমরা ভোট চোর বলছি, অল ক্যামেরা বলছি ভোট চোর জ্ঞানেশ কুমার, ধরতে হবে তো জ্ঞানেশ কুমারকে গিয়ে। আর বাদ বাকি রইল শুভেন্দু অধিকারীর কথা। ভাস্কর চক্রবর্তী যদি বেঁচে থাকতেন, তিনি একটু একটা শব্দ এদিক ওদিক করে লিখে দিতেন, ডিসেম্বর এসে গেছে সুপর্ণা, শীতকাল এসে গেছে, তাই ডিসেম্বর এসে গেছে, মানে ডিসেম্বর আসলেই সার্কাস আসে, তাতে আমরা খুব একটা চমকিত হই না এখন। প্রথমত হচ্ছে 2014 সালে মোদি অমিত শাহকে ক্ষমতায় আনার ক্ষেত্রে এই আইপ্যাক যে ভূমিকা পালন করেছিল, সেই আইপ্যাক খুব ভালোভাবে জানে যে এই গোটা দেশে নির্বাচনী সিস্টেমের মধ্যে কিভাবে বিজেপি নির্বাচন ব্যবস্থাটাকে নিজেদের করায়ত্ত করতে চায়। মোদি অমিত শাহের স্নেহধন্য জ্ঞানেশ কুমার আজকে নির্বাচন কমিশনের সামনে যে ভূমিকায় বিজেপিকে দেখলাম, এই ভূমিকা তো আমরা বিরোধীরা নির্বাচন কমিশনের সামনে দেখতাম তৃণমূলের বিরুদ্ধে। বারে বারে আমরা অভিযোগ করছি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। আসলে বারে বারে নতুন নতুন সাবজেক্টকে মার্কেটে নামিয়ে দেওয়া হচ্ছে। যখনই বিজেপি বিপদে পড়ে তখন তৃণমূল নেমে যায় গোটা দেশে, সে গোয়া হতে পারে, ত্রিপুরা হতে পারে, এনআরসির ভোট হতে পারে, ওয়াকফ বিল হতে পারে, কিংবা এসআইআর হতে পারে। আবার যখন তৃণমূল বিপদে পড়ে তখন বিজেপি নেমে যায়। যখন আরজিকর থেকে শুরু করে চাকরি চুরি থেকে এসএসসি থেকে প্রাইমারি, একের পর এক দুর্নীতি তদন্তে রাজ্য সরকার একেবারে তাদের কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, কোনটাসা অবস্থা, তখন এসআইআর নামক একটা শব্দকে মার্কেটে লঞ্চ করা হলো। এসআইআর তো আগেও হতো, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এসআইআরকে সামনে রেখে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করবার একটা ব্যাপক প্রয়াস হচ্ছে। প্রথমত শ্রমিকবাবু কিংবা শুভেন্দুবাবু যে অভিযোগ করছেন, এতদিন তো ভোট চুরি আটকানোর জন্য, ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার আটকানোর জন্য এসআইআর এর কথা বলা হচ্ছিল, আর এখন বলা হচ্ছে যে এসআইআর এর মধ্য দিয়ে আইপ্যাক সেই ডেটাকে রিজার্ভ করে দিচ্ছে। তাহলে আমরা বলছি তাহলে এসআইআর এর প্রয়োজনটা কি ছিল? এসআইআর এর নামে এত রাজনৈতিক গরমাগরম কথা বলবার দরকার কি ছিল? দুটো ঘটনা আমি আপনাকে বলি। হুমায়ুন কবির বলছেন বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তুমি এমন কিছু একটা করো যে কারণের ফলে অধীর চৌধুরী হেরে যায়। উনি নাকি মমতার কথা মতন, হুমায়ুন কবির বলেছেন, অন রেকর্ড বলেছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, ধর্মনিরপেক্ষ প্রার্থীকে পরাজিত করবার জন্য বলে দিলেন যে ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া হবে। নজর ঘুরে গেল, হিন্দু মুসলিম বাইনারি হয়ে গেল। এই রাজ্যে এসআইআর মানে বাঙালিদের ভোটাধিকার চলে যাবে, বাংলাদেশে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে। এই করতে গিয়ে মাঝখানে কি হলো? আক্তার আলী যে বিজেপিতে গেল, সিবিআই তার চার্জশিটে আক্তার আলীর নাম জুড়ে গেল। পার্থবাবু যে বলতো অর্পিতাকে চিনি না, তিনি বাইরে বেরিয়ে বলছেন অর্পিতা আমার বান্ধবী। ডিয়ার লটারির মালিক 150 কোটি টাকার দুর্নীতি, সব ধামাচাপা পড়ে গেল। আসলে শুভেন্দুবাবু শ্রমিকবাবুদের অবস্থাটা না, আসলে এই রাজ্যের বিজেপি ওই যেমন দিল্লির বিজেপির কাছে একটা কাঠপুতলের মতন, যখন দাদা বলে দিদিকে ডিস্টার্ব করা যাবে না, শুভেন্দু শ্রমিকবাবু চুপচাপ মুখ গুটিয়ে চলে যান। আপনি নিশ্চিন্তে থাকুন, ভোট অবধি এই খেলা চলবে, এই সার্কাস চলবে। আবার যখন ভোট মিটে যাবে ফুলে ফুলে একজোট হয়ে যাবে। আমি একবার শুধু আমাকে একটা কথা ব্যবহার করতে, কেন্দ্রীয় কথা কি জানেন? 3বার ঘর করার অভিজ্ঞতা। আমাদের একবারও তৃণমূলের সঙ্গে ঘর করার অভিজ্ঞতা নেই, তোমাদের 3বার ঘর করার অভিজ্ঞতা নেই। আর ওদিকে ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আসন ফাঁকা রেখে বিজেপির বিরুদ্ধে সৈকত, যখন তুমি এই কথাটা বলবে খুব ভালো করে যে তৃণমূল বিজেপির সঙ্গে কোট আনকোট ঘর করেছে, এই শব্দটা যদিও আমি এটা থেকে বিরত থাক, যাই হোক, তুমি জোট করার কথা বা এক আসনে আসার কথা, আন্ডারস্ট্যান্ডিং এর কথা যদি বলো, এখনো ইন্ডিয়া ব্লকের অস্তিত্ব, আজকেও একটা মিটিং হয়েছে, তখন কি কোনোদিন করিনি এটা বলা যায়? কুল পায় না, চাল পায়, কিছু করা যায় না। সরকারে থাকা আর ইন্ডিয়া জোটে থাকা, আমরা তো বলছি
বিজেপির বিরুদ্ধে আমরা লড়তে চাই, আমাদের সমস্ত চুদমার তাড়াতে চাই। আমরা এই রাজ্যে তৃণমূলকে আটকাতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছি। আসুক পার্লামেন্টে, বিজেপির বিরুদ্ধে তৃণমূল আসুক। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে দিয়েই ওই কি বলে ছুটে বেড়াই, কি সব বলে না, ওই মানে তোমাদের সারা ভারতব্যাপী তোমরা বড় দল, সারা ভারতব্যাপী বিজেপিকে হারাতে পারছো, বিহারে হারাতে পেরেছো, আর সেখানে পশ্চিমবঙ্গ বলছো। তোমরা নিজেদের ব্যর্থতা স্বীকার করো, তোমরা বিরোধীরা স্বীকার করো যে তোমরা আদর্শ থেকে বিচ্যুত। ভাই তোমার সময় বলিনি, আমি চুপচাপ আঙুল তুলে দাঁড়িয়েছিলাম। তোমরা এখন বলবে ক্যামেরা চাই তোমাদের, জানি। তোমরা আজকে সারা ভারতব্যাপী একটা তৃতীয় চতুর্থ সর্ববৃহৎ দল, সব জায়গায় তোমরা শূন্য হচ্ছ, পার্লামেন্টে তোমাদের অস্তিত্ব নেই। ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য চেয়ার ছেড়ে রাখছেন, যেদিনকে ইডি তাকে ডাকছে, সিবিআই তাকে ডাকছে। এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে থেকে তোমরা পশ্চিমবঙ্গে যে কোনোভাবে বাইনারি দাঁড়িয়ে আনতে হবে। কে বলেছে বিজেপি? কে দেয় ভোট দেয়? এখনো প্রসিডিংসে দেখো, আমরা জিএসটি থেকে শুরু করে ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি ডিমনিটাইজেশন সব জায়গাতে আমরা সবাই প্রসঙ্গ করছি। ওই ভোটে কি যায় এলো? আমরা যে দিচ্ছি, থামতে বললে থামতে হবে। প্রদীপ্ত, এখানে বলে রাখি, প্রসিডিংস দেখলে এটাও দেখবে যে যেদিন সিএ অ্যাক্ট হয় সেদিন তোমাদের কতজন এমপি তারা অ্যাবসেন্ট ছিলেন। পুরো দুটোর মধ্যে পার্থক্য আছে দিদি, ছিল পুরোটা আর অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য আছে। এক নম্বর গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে আমরা করেছি, মুভমেন্ট করেছি, শুধু ভোটের জন্যই সবকিছু। এক সেকেন্ড, মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পাবলিক স্পেয়ার এন্ড ডেমোক্রেসি। ওই ওয়াকফের মত। এক সেকেন্ড, তোর কথা উদিতর কথা এক সেকেন্ড, না 17 টাকা চাই, মাঝে হয় 17 সিএনআরসি ভোটে 17 রেজাল্টে ভোটে আমাদের ধানকার ভোটে এখানে তো যাত্রাটা হয় না। এক সেকেন্ড, পশ্চিমবঙ্গে তো যাত্রা করতে পারে না। এক সেকেন্ড 17 না দেখো, এটা অনেক, আমি জানি না, সবাই বলছে সার্কাস হচ্ছে। সার্কাস অ্যাকচুয়ালি আমি বসে দেখছি, 3টে পার্টি, তার মধ্যে প্রায় 2জন অবলুপ্ত। তৃণমূলের এখনো অব্দি এখানে অস্তিত্ব আছে, তারা আবার নিজেদের সর্বভারতীয় ভাবে নিচ্ছে, সে ভাবুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে শ্রমিকদা মাননীয় রাজ্য সভাপতি বলে যে তোমরা একটু অন্য স্টেটে গিয়ে আন্দোলন করে আসা দরকার, মানে তোমাদের নাম অনুযায়ী। আমি একটা জাস্ট ফ্যাক্টে, আমি একটা খুব ফ্যাকচুয়াল কথা বলছি। এখানে প্রত্যেকেই বলছে যে টাইম ডিউরেশন এইটুকু সময় হয় না। এর আগে যে 13 বার হয়েছিল, প্রত্যেকবারই কিন্তু এই 1 মাস ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন। আমি তোমার সময় একটা কথা বলিনি, প্রত্যেকবারই কিন্তু এর আগে তো 2002 এর আগে তো আমরা ছিলাম না, তো প্রত্যেকটা 13 বারই কিন্তু এই 1 মাস পর ফর্ম ডিস্ট্রিবিউশন আর ফেরত আসা। তুমি কথা বলতে চাও? একবার বাজপেয়ীর আমলে হয়েছে, বলতে দাও। আরেকবার আর একটা মাস ডিজিটাইজেশন এবং তারপরে ওই অ্যাপিল করা, যদি ইনকেস যদি নাম বাদ দিয়ে থাকে বা যদি নাম বলছে, সেই জন্য এই প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়নি। এই যে এত হুড়োহুড়ি চেঁচামেচি হচ্ছে, যে রাজ্যে কোভিডে কেউ মারা যায় না, কোমরবিডিটি লিখতে হয়, যে রাজ্যে ডেঙ্গু লেখা যাবে না, সেখানে ওটা যে যেখানে মারা যাচ্ছে সবই এসআইআর এর জন্য। আমি একদম ফুল ফ্লেজেড সমবেদনা সারা মানুষের বলছেন। আমরা আলোচনাটা শুরু করেছিলাম কি দিয়ে, যে প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে ড্রামা করার অন্য অনেক জায়গা রয়েছে, অর্থাৎ তিনি পার্লামেন্টের মধ্যে বিরোধীদের আলোচনার দাবিকে ড্রামা বলে উল্লেখ করেছিলেন, জানিয়ে তোলপাড়। এখানে আলোচনায় বারবার উঠে এলো সার্কাস, এই কথাটা। প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়। আমরা খুব চলতি একটা কথা জানি যে সার্কাস দেখতে গিয়ে ক্লাউনকে দেখে কমপ্লেন করো না, তখন নিজেকে জিজ্ঞেস করো যে সার্কাসটা দেখতে এসেছি কেন। সত্যি কি আমাদের সংসদীয় রাজনীতি সার্কাসের পর্যায়ে যাচ্ছে? অন্তত তার যে স্টেক হোল্ডাররা এখানে বসে 4 জন রয়েছেন, প্রত্যেকের গলায় অন্তত একবার না একবার সার্কাস প্রসঙ্গ উঠে এলো। তারা কি সত্যিই মনে করেন যে সংসদীয় গণতন্ত্র একটা সার্কাস? এটা কিন্তু একটা গূঢ় প্রশ্ন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।